ভদ্রতার মোড়কে ঢাকা মানুষের মন আসলে এক অতল অন্ধকার, যেখানে সত্য বাসনা অনেক সময় জন্ম দেয় বিকৃত উন্মাদনার। আমাদের চারপাশে চেনা হাসির আড়ালে লুকিয়ে থাকে যে হাড় হিম করা নিষ্ঠুরতা। তাকেই পর্দাফাঁস করতে আজ আমরা নামব মনের গহীন গহ্বরে। চেনা মানুষের অচেনা রূপ আর অবদমিত লালসার এক জটিল মনস্তাত্ত্বিক সফর শুরু হতে চলেছে। স্বাগতম মনস্তত্ত্বের আড়ালে সিজন 1। ডায়েরির এই পাতাগুলো সাধারণ মানুষের পড়ার জন্য নয়। যে বিভীষিকা আমি সেই চার দেওয়ালের মাঝে দেখেছি তা কোনো সুস্থ মস্তিষ্কের পক্ষে সহ্য করা কঠিন। ইন্টারোগেশন রুমে সেই লালচে আলোয় লোকটার অবয়ব মাঝে মাঝে মানুষের সীমা ছাড়িয়ে এক বিশাল ছায়ায় রূপান্তরিত হচ্ছিল। ওর চোয়ালের হাড়গুলো কথা বলার সময় অদ্ভুতভাবে মটমট করে উঠছিল, যেন কোনো হাড় চিবিয়ে খাওয়ার নেশা ওর রক্তে মিশে আছে। আমি দ্বিতীয়বার কলম ধরলাম। সেই রাতটার প্রতিটি মুহূর্ত আজও আমার স্নায়ুতে কামড় বসায়। ৩রা মে ২০২৪, ডায়েরির গোপন প্রতিলিপি। বাইরে তখন কলকাতার আকাশে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ইন্টারোগেশন রুমের টেবিলের ওপর শুধু একটা কাঁচের গ্লাস আর আমার ডায়েরি। খুনি, যাকে পুলিশ বেস্ট অফ ক্যালকাটা বলে ডাকছে, সে আমার দিকে তাকিয়ে শান্তভাবে হাসছে। তার ঠোঁট দুটো ফ্যাকাশে, কিন্তু মাড়িগুলো লাল। শিকার করার আগে তুমি কি ওদের আর্তনাদ উপভোগ করো, নাকি ওদের শরীরের উষ্ণতা তোমাকে উত্তেজিত করে? তোমার এই বিকৃত লিবিডো কি কেবল মাংসের জন্য, নাকি ধ্বংসের জন্য? তৃপ্তিটা শুধু মাংসে নয় স্যার। তৃপ্তিটা হলো সেই মুহূর্তে যখন একজন মানুষের সভ্যতা খসে পড়ে। আপনি যখন কারো পেটের ভেতর হাত ঢুকিয়ে দেবেন, দেখবেন ভেতরটা কত গরম, একটা আদিম উষ্ণতা। রিক্সাওয়ালাটার কথা বলছিলেন না? ওর ঘামের গন্ধের সাথে যখন মদের গন্ধ মিশল, আমার ভেতরটা জ্বলে উঠল। ওকে যখন গলির কোণে চেপে ধরলাম, ও ভাবলো আমি ছিনতাইবাজ। কিন্তু যখন আমার নখ ওর চোখের মণি দুটো উপড়ে নিল, তখন ওর আর্তনাদটা মানুষের ছিল না। আমি ওর বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা বের করে এনেছিলাম। ওটা তখনও ধুকপুক করছিল। ওই কাঁপতে থাকা মাংসখণ্ডটা চিবানোর সময় যে অর্গাজম হয় তা কোনো নারীর শরীর আপনাকে দিতে পারবে না। আমি নিজের মেরুদণ্ডে একটা শীতল স্রোত অনুভব করলাম। ওর বর্ণনা ক্রমশ বিভৎস হয়ে উঠছে। সোমনাথ চ্যাটার্জি, শহরের নামী ব্যবসায়ী, যাকে তুমি নগ্ন অবস্থায় তার নিজের ঘরেই মেরেছ। কেন? কোনো ব্যক্তিগত ক্ষোভ, নাকি কেবল নিজের আদিম প্রবৃত্তির আস্ফালন? সোমনাথ বাবু বড় শৌখিন মানুষ ছিলেন, কিন্তু শৌখিন্যতার আড়ালে উনি ছিলেন একটা নোংরা জানোয়ার। আমি যখন ওর ঘরে ঢুকলাম, ওর 17 বছরের পরিচারিকার উপর পাশবিক অত্যাচার করছিল। আমি ওকে কোনো সুযোগ দিইনি। পিছন থেকে ওর চুলের মুঠি ধরে মাথাটা খাটের কোনায় ঢুকে দিলাম। তারপর ওর উড়ুর মাঝখানে আমার দাঁত বসিয়ে দিলাম। ওর সেই পৌরুষের দম্ভ আমি ছিঁড়ে আলাদা করে দিয়েছিলাম। ও আর্তনাদ করতে চেয়েছিল, কিন্তু আমি ওর জিভটা টেনে বের করে নখ দিয়ে ফালা ফালা করে দিয়েছিলাম। ওর নিজের রক্তে ও যখন ডুবছিল, আমি তখন ওর লাশের পাশে বসে নেকড়ের মতো গর্জন করছিলাম। ওটা ছিল একটা শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ? একে শুদ্ধিকরণ বলে? আর সেই মাঝবয়সী নারী যে নিজের সন্তানকে বিক্রি করত, তাকে মারার সময় তো তুমি রীতিমতো উৎসব করেছিল বলে ফরেন্সিক রিপোর্টে এসেছে।
উত্রবিত স্যার। ওর শরীরের চামড়াটা আমি পিঠের দিক থেকে ছাড়িয়ে দিয়েছিলাম। ডার্মিস এপিডার্মিস আলাদা করার সময় যে একটা অদ্ভুত চচ্চর শব্দ হয়, সেটা শুনেছেন কখনো? উফ, ও যখন নগ্ন অবস্থায় যন্ত্রণায় ছটফট করছিল, আমি ওর শরীরের প্রতিটা খাঁজে আমার নখ দিয়ে আঁচড় কাটছিলাম। ওর স্তন দুটো যখন কামড়ে আলাদা করে দিলাম, ও জ্ঞান হারিয়েছিল। কিন্তু আমি ওকে মরতে দিইনি যতক্ষণ না ওর ধমনী থেকে শেষ রক্তবিন্দুটা আমার জিভে এসে ঠেকেছে। পশুর কামড় আর মানুষের কামড়ের তফাৎ কি জানেন? পশুর কামড়ে কোনো কৃত্রিমতা থাকে না, থাকে কেবল বেঁচে থাকার আর শ্রেষ্ঠত্বের উল্লাস। রুমের আবহাওয়া ক্রমশ ভারী হয়ে আসছে। ওর নিঃশ্বাস এখন পশুর মতো ভারী আর গরম। শেষবার জিজ্ঞাসা করছি, তুমি নিজেকে মানুষ মনে করো না কেন? আয়নায় নিজের প্রতিফলনে কি নেকড়ের ছবি দেখো, নাকি সেটা এক বিকৃত মস্তিষ্কের কল্পনা? আয়নায় আমি যা দেখি তা আপনাদের সভ্য সমাজ দেখতে পায় না। আপনারা টাই পরেন, পারফিউম মাখেন, কিন্তু ভেতরে সবাই এক একটা নেড়ি কুত্তা। আমি অন্তত সৎ। আমি যখন কাউকে ছিঁড়ে খাই, আমি জানি আমি কেন খাচ্ছি। এই যে আপনি আমার ডায়েরি লিখছেন, আপনার অবদমিত কামনাগুলি কি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে না? আপনিও তো চান এই অপরাধীদের শেষ করতে, কিন্তু আপনার আইন আপনাকে আটকে রেখেছে। আমি আপনার সেই কাজটাই করে দিয়েছি। আমি মুক্ত স্যার। আমি নেকড়ে। ওর কথার যুক্তিগুলো আমার মাথার ভেতর হাতুড়ি মারছিল। কলকাতা পুলিশ যখন ওকে নিয়ে যাচ্ছিল, ও একবার ফিরে তাকিয়েছিল। সেই চোখের হলুদ আভাটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি রিপোর্ট জমা দিয়েছিলাম। আমার ক্ষমতা ব্যবহার করে আমি প্রমাণ করে দিয়েছি যে এটা অ্যাসাইলাম কেস। তার বিচার করার যোগ্যতা কোনো মানুষের আদালতের নেই। আমি জানতাম ওকে জেলে পাঠালেও আত্মহত্যা করবে বা মারা যাবে, কিন্তু ওকে বাঁচিয়ে রাখা দরকার। কারণ এই শহরের অন্ধকার গলিতে যখন কোনো শিশু পাচারকারী বা নারী নির্যাতনকারী বুক ফুলিয়ে হাঁটে, তখন আমার মনে হয় আইন যেখানে অন্ধ, সেখানে এমন একটা পশু হয়তো খুব দরকার। আজ রাতে যখন ডায়েরিটা বন্ধ করছি, হঠাৎ জানলার বাইরে একটা লম্বা হুঙ্কার শুনতে পেলাম। শহরের কোনো এক প্রান্ত থেকে এক বুনো নেকড়ের ডাক আসছে। আমি হাসলাম। ও হয়তো খাঁচায় বন্দি, কিন্তু ওর আত্মাটা আজও এই নোংরা শহরকে পরিষ্কার করার জন্য ঘুরে বেড়াচ্ছে। ডায়েরির শেষ পাতায় কলমটা থামানোর আগে শুধু এইটুকুই লিখে রাখলাম, আমি কি কোনো খুনিকে বাঁচালাম, নাকি এক আদিম সত্যকে আড়াল করলাম? লোকটার ভেতরে যে দানবটা বাস করে, বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় ক্লিনিক্যাল লাইকানথ্রপি। এটি এমন এক বিরল মানসিক বিভ্রম যেখানে রোগী নিজেকে মানুষ নয়, বরং কোনো হিংস্র পশু, বিশেষ করে নেকড়ে মনে করতে শুরু করে। ওর মস্তিষ্কের যে অংশ শরীরের আকার ও পরিচয় নিয়ন্ত্রণ করে, সেখানে বড় ধরনের গোলমাল থাকায় ও আয়নায় নিজের থাবা আর সদন্ত দেখতে পায়। ওর এই পৈশাচিক শিকারী প্রবৃত্তি আসলে প্যারানয়েড সিজোফ্রেনিয়া আর স্যাডিজমের এক চরম সংমিশ্রণ। ও সমাজকে মনে করে জঙ্গল, আর নিজেকে সেই জঙ্গলের বিচারক। ওর কাছে রক্তপাত কোনো অপরাধ নয়, বরং এক আদিম তৃপ্তি। আমি ওকে ফাঁসির মঞ্চ থেকে সরিয়ে অ্যাসাইলামে পাঠিয়েছি ঠিকই,
কিন্তু ডায়েরিটা বন্ধ করার সময় একটা অদ্ভুত শিশিরানি অনুভব করছি। শহরের অন্ধকার থেকে ভেসে আসা ওই হুঙ্কারটা কি কেবল আমার মনের ভুল, নাকি সত্যি মুখোশধারী সভ্যতার ভিড়ে আজও কোনো নেকড়ে জেগে আছে?